শুভ সকাল সামি। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন সকালের বাংলাদেশের আজকের পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে আমি জুলহা জুবাইর এবং আপনাদের সঙ্গে আছি আমি সামি। দর্শক, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা আসলে মনে মনে না বলে আমরা যেন সবার সঙ্গে শেয়ার করি যে আমরা সবাই যেন ভালো হয়ে চলি। আর আপনাদের মধ্যে যারা এখনো নাক ডেকে ঘুমোচ্ছেন, যারা জেগে আছেন আমাদের দেখছেন, তারা কিন্তু তাদেরকে জাগানোর জন্য যত ধরনের প্রক্রিয়া করা প্রয়োজন সব করে ফেলুন, কারণ সকালের বাংলাদেশ নিয়ে আমি এবং জুবাইর আপনাদের সামনে হাজির হয়েছি। একদমই তাই, হাজির হয়েছি আরো একটি নতুন দিনে। আপডেটেড করব আপনাদের সবাইকে, আর আপডেট করার সাথে সাথে কিছু ইনফরমেশনও শেয়ার করে নিব। দিনের সূচনায় দেওয়ার চেষ্টা করব একটা সুন্দর স্টার্টিং, যাতে পুরো দিনটি আপনার খুব সুন্দরভাবে কাটে। দর্শক, আজ সবাইয়ের জন্য জানাতে চাই আজ 22শে শ্রাবণ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। বর্ষা ছিল তার প্রিয় ঋতু, এবং এই ঋতুতেই কবিগুরু বিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে। নিঃসন্দেহে এটা তার জীবনের এক অন্যরকম প্রাপ্তি ছিল, কারণ তার এই ভালো লাগার সময়ে তিনি প্রকৃতির এত কাছে চলে গেছেন। আর সেই প্রিয় ঋতুতেই চিরবিদায় নিয়েছিলেন আধুনিক বাঙালির রুচির নির্মাতা, বাঙালির প্রতিটি মুহূর্তের আবেগপ্রবণ ঘনিষ্ঠ সঙ্গী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম মহাপ্রয়াণ দিবস। আর এই দিবসে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সমগ্র সকালের বাংলাদেশ, এবং তারই সাথে সকালের বাংলাদেশ ছাড়াও যমুনা টিভির প্রত্যেকটি সহকর্মী আমাদের এই দিবসে তাকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। সমগ্র যমুনা পরিবারের পক্ষ থেকে তার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। অবশ্যই। দর্শক, দিনের শুরুতে আমি আর সামি বলছিলাম যে আপনাদের আপডেটেড করে দিব, এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা জানিয়ে দিতে পারি সামি সারা বাংলাদেশ জুড়ে কি হচ্ছে। একেবারে, যেহেতু আমরা বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের আজ মহাপ্রয়াণ দিবস, রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসের উপলক্ষে অর্থাৎ দিনটি পালন করার জন্য বাংলা একাডেমি আজ বুধবার বিকেল 4টায় একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং এর সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা। ঢাকার আরো খবর জানিয়ে দিচ্ছি দর্শক এই মুহূর্তে আপনাদের। শিল্পকলা একাডেমি ও স্বপ্নদলের যৌথ উদ্যোগে আজ পালন করা হবে হিরোশিমা দিবস। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটক, আলোকচিত্র ও চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল 4টায় চলচ্চিত্র প্রদর্শনী ও সন্ধ্যা 7:30টায় স্বপ্নদলের যুদ্ধপরাধী, যুদ্ধবাজ বিরোধী গবেষণাগার প্রযোজনায় ত্রিংশ শতাব্দীর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে, এবং চেষ্টা করবো অবশ্যই সেটাতে অ্যাটেন্ড করার। এবারে ঢাকা থেকে একটু আমরা সিলেটের খবরে দিকে যাচ্ছি। সিলেটে যা বলছে তা হচ্ছে পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের টানা 14 দিনের ছুটি শেষে আজ খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে। যারা একটু ক্লাস ফাঁকি দিতে চায় তাদের জন্য একটু দুঃসংবাদ। একদম তাই, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটের আরো খবরে। জানিয়ে দিচ্ছি যে সিলেটে সন্ত্রাসী হামলায় নিহত সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE বিভাগের মেধাবী ছাত্র খালেকুজ্জামানের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেল 3:30টায় নগরীর চৌহাট্টায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এবারে যাচ্ছি আমরা ঝিনাইদহের খবরে। আজ 6 আগস্ট বুধবার শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব 2014, স্থান শ্রীপাঠ রাধা বল্লভ মন্দির মহেশপুর। প্রতি বছরের ন্যায় এবারও 7 দিনব্যাপী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার মেলার আয়োজন করা হয়েছে। আকর্ষণীয় পালা কীর্তন পরিবেশনা করবে ভারতীয় কীর্তনিয়া। আইউইশ সেখানে থাকতে পারতাম, যদি এমন সময় নিয়ন্ত্রক যন্ত্র আমাদের হাতে থাকতো যেটাতে আমরা কোনো বোতাম চাপ দিলেই পৌঁছে যেতে পারতাম, তাহলে নিঃসন্দেহে খুব উপভোগ্য একটি আয়োজনের শরীক হতে পারতাম। সেটা তুমি একসময় আবিষ্কার করে ফেলবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, চেষ্টা করা যেতে পারে। যাই হোক, এবার রাজশাহীর খবর জানিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলা একাডেমির আয়োজনে বিকেল 4টায় রাজশাহী শিল্পকলা একাডেমি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে থাকবে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা।
আবৃত্তি এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা থাকবে। এবারে আমরা যাচ্ছি সুনামগঞ্জের খবরে। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সন্ধ্যা 7টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে এবং 7:20-এ আলোচনা সভা, 8টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, 8:30-এ নাটক মুক্তির উপায় প্রদর্শিত করা হবে, অর্থাৎ নাটকটির নাম হচ্ছে মুক্তির উপায়, এবং এর সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সামি, আমরা বেশ কিছু আয়োজন দেখলাম, যে আয়োজন নিয়ে সারা বাংলাদেশ মুখর থাকছে এবং তার উল্লেখযোগ্য একটি অংশ রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে যে আয়োজনগুলো থাকছে সেই আয়োজনগুলোর কথা আমরা জানছি। তো সামি, আমি একটা জিনিস জানতে চাই, রবীন্দ্রনাথ নিঃসন্দেহে তোমার পড়া হয়েছে? অবশ্যই। রবীন্দ্রনাথের যদি উল্লেখযোগ্য মানে লেখনীর দিক দিয়ে আমি বলতে চাই, তোমার প্রিয় কোনটা, তার কবিতাগুলো, গানগুলো? রবীন্দ্রনাথের যেটা হচ্ছে যে গানগুলো আসলে একটু কমপ্লিকেটেড, যেটা হচ্ছে যে আমি খুব বেশি সঙ্গীত বোদ্ধা না, এই কারণে রবীন্দ্রনাথের গানগুলো আসলে আমার মাথার ওপর দিয়ে যায়, কিন্তু কবিতাগুলো আসলে একেবারে ছোট থাকতে ক্লাস 1-এই পড়েছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, এরপরে অবশ্য ভুলে গেছি, যাই হোক। তো কবিতাগুলো আসলে একদম আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যখন পড়তাম তখন কিন্তু প্রত্যেক ক্লাসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি এবং এইচএসসি লেভেলে গিয়েও পড়েছি। সুতরাং রবীন্দ্রনাথের কবিতা আসলে মানে ওয়ান অ্যান্ড অনলি, এটার কোনো বিকল্প হয় না আসলে। আসলে তেমনটাই, আসলে রবীন্দ্রনাথের লেখনীগুলো অকৃত্রিম যদি বলি, একদমই অকৃত্রিম, এবং এর কোনো অনুলিপি বা ঠিক হয় না, একটা সৃষ্টির অবিকল কিছু সৃষ্টি করার চেষ্টা করা, কিন্তু চেষ্টা করার প্রয়াসের মাধ্যমে খুব কাছ দিয়ে ঘেঁষে যাওয়া। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে লেখার, রবীন্দ্রনাথের এই লেখনীগুলোর মতো বা এই ভাবধারায় লেখার চেষ্টা করাটাও নিঃসন্দেহে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। যারা করেছেন, যারা রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন, নিঃসন্দেহে তাদের বেশ বেগ পেতে হয়, কারণ তার প্রতিটি লেখনীর মাঝে যে অন্তর্নিহিত সত্যটা আছে, গূঢ় বাস্তবতাটা আছে, সেই বাস্তবতা বুঝতে পারার জন্য আমাদের প্রত্যেককে রবীন্দ্রনাথ জ্ঞানে যেভাবে জ্ঞানী হতে হয়, সেই জ্ঞান দুর্লভ। আর দর্শক, জুবায়ের এত কঠিন করে এত সুন্দর সুন্দর কথা যে বলছে, তার মানে বোঝাই যাচ্ছে যে জুবায়ের রবীন্দ্রনাথের কবিতা হোক, উপন্যাস হোক, গান হোক, খুব ভালো মতোই চর্চা করে, এবং রবীন্দ্র চর্চার যে বিষয়টি জুবায়ের মধ্যে আসলে খুব ভালো মতো আছে। আমি এত কঠিন করে কথা বলতে পারি না। আমি কথাটা ঠিক কঠিন করেছিল না, কথাটা যেটা ছিল যে রবীন্দ্র যে বাস্তবতা, রাবীন্দ্রিক যে বাস্তবতা, রাবীন্দ্রিক যে ভাবধারা, সেই ভাবধারার কাজ দিয়েও যদি যেতে হয়, যে দুঃসাধ্য পথ পাড়ি দিতে হয় আমাদের, তা একটা সমুদ্রের কূলে বসে ওই হাত দিয়ে পানি সেচার মতো অবস্থা হয়। আর আমাদের অনেকে আছেন যারা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেন, রবীন্দ্রনাথকে নিজেদের মননে, নিজেদের মাঝে স্থাপন করেছেন এবং চেষ্টা করছেন রবীন্দ্র ভাবধারাটিকে আরো যদি এগিয়ে নেওয়া যায়। কারণ আমরা জানি 150 বছরের একটা সিলগালা করে রাখা হয়েছিল রবীন্দ্রনাথের সকল সৃষ্টিকর্মের উপর, যে এগুলো অকৃত্রিমভাবে অবিকৃত অবস্থায় থাকবে, এবং তার সেই সময়কাল পার হওয়ার পর কিন্তু এখন ভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা গানের। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে অকৃত্রিম এবং ওই বাস্তবিক যে দিকটি ছিল রবীন্দ্রনাথের সৃষ্টির, একদমই একদমই। তোমার কথার সারমর্মে একটা কথাই বলতে পারি, তা হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু একটাই। রবীন্দ্রনাথ একটাই, আসলে ইসলামী রবীন্দ্রনাথ একটাই, এবং রবীন্দ্রনাথ অদ্বিতীয়, এবং তার যেই সৃষ্টিকর্মগুলো, এই সৃষ্টিকর্মগুলো কোনোভাবেই রিপিট করা সম্ভব না। আর দর্শক, আপনারা যারা রবীন্দ্রনাথকে নিয়ে ভাবেন, রবীন্দ্র চর্চা করেন, তাদের জন্য একটি বিষয় বলার আছে, তা হচ্ছে যে আপনারা যারা রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, রবীন্দ্রনাথকে নিজেদের মাঝে ধারণ করুন, এবং শুধু রবীন্দ্রনাথকে নিজেদের মাঝে ধারণ না, আপনাদের প্রাত্যহিক জীবনে যেখানে রবীন্দ্র সৃষ্টি আপনাদের অনুপ্রাণিত করবে ভালো কোনো উদ্যোগের সাথে শরিক হওয়ার, সেই উদ্যোগের সাথে আপনারা থাকবেন, এবং রবীন্দ্রনাথের যে সত্তাটা আছে, সেই সত্তা, সেই সৃষ্টি গুণ আমাদের মাঝে আজীবন থেকে যাবে, এবং তাকে আজীবন আমরা ধারণ করার মাধ্যমে আমাদের জীবনের যে উৎকর্ষগুলো সাধন করার কথা আমরা বলি, সেই উৎকর্ষগুলো আমরা সাধন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আজকের এই দিনে, যেদিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, সেই দিনটি আমরা প্রতি বছর এরকম উৎসব মুখরভাবে উদযাপন করতে পারবো। আসলে রবীন্দ্রনাথের জীবনকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করব, এই ইচ্ছা আমাদের থাকছে, এবং এই রবীন্দ্রনাথকে নিয়ে যারা কাজ করছেন প্রতি বছর রবীন্দ্রনাথের এই দিনটিকে, তার জন্মদিনকে আমরা, এবং তার নোবেল প্রাপ্তির দিনটিকে আমরা সেলিব্রেট করব। সেলিব্রেশনের মাধ্যমে আমাদের মাঝে একে চিরকালের জন্য সিলগাড়া করে স্থায়ী করে দিব, এই আশাবাদী ব্যক্ত করছি। যাই হোক স্বামী, আমার হাতে আজ দৈনিক পত্রিকাগুলো আছে, আমার মনে হয় আমরা এর শিরোনামগুলো শেয়ার করে নিতে পারি আমার দর্শকদের সাথে। প্রথমেই আমি প্রথম আলো পড়ছি। প্রথম আলোর শিরোনাম,
15 ঘন্টা পর লঞ্চ চালু, প্রতিশ্রুতি অনেক, ছাড় কম এবং শোকে কাতর 80 পরিবার। ডুবে যাওয়া লঞ্চের 132 যাত্রী নিখোঁজ, নৌমন্ত্রীর ধারণা এদের কেউ বেঁচে নেই। মাদারীপুরের 45 জন, ফরিদপুর 32 জন, গোপালগঞ্জ 20 জন, নারায়ণগঞ্জ 7 জন, বরিশাল 6 জন, শরীয়তপুরের 4 জন এবং ঢাকার 4 জন, লক্ষ্মীপুরের 3 জন, বাগেরহাটের 2 জন। এছাড়া নরসিংদী, ঝালকাঠি, চাঁদপুর, কুমিল্লায় 1 জন করে নিখোঁজ রয়েছে। 132 জনের মধ্যে 127 জনের তালিকা সংগ্রহ করেছে প্রথম আলো। এই ছিল প্রথম আলোর শিরোনাম। আরও কিছু শিরোনাম আছে, পড়ে শোনাতে চাই। ফখরুল সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে আরও 2 অভিযোগপত্র। এ নিয়ে 12 মামলায় অভিযোগপত্র তদন্তাধীন 34টি। বিএনপি বলছে আসন্ন আন্দোলন দমনের অপকৌশল এটি। এবং লাশের অপেক্ষায় স্বজনেরা 2 দিনেও লঞ্চটির সন্ধান মেলেনি। এই ছিল প্রথম আলোর শিরোনাম। যেখানে ছোট্ট করে একটি শিরোনাম আছে আরও মেনশন করতে চাইছি আমি, তা হচ্ছে গাজা নীতির প্রতিবাদে ব্রিটিশ প্রতিমন্ত্রী সায়েদা ভার্সির পদত্যাগ। এই ছিল প্রথম আলোর শিরোনাম আমার কাছে। সকালবেলা উঠে আসলে এই ধরনের খারাপ খবর পড়তে এবং খারাপ খবর শোনাতে আমাদেরও খুব খারাপ লাগে। যাই হোক, আমি যুগান্তরের সংবাদ শিরোনামে যাচ্ছি এবং যুগান্তরের সংবাদ শিরোনাম একই আসলে প্রথম আলোতে যেমনটা ছিল, যে শুধু লাশটাই চাই, স্বজনদের ক্ষোভ, দুদিনেও উদ্ধার হয়নি লঞ্চ। এছাড়াও রয়েছে মাওয়া কাউরাকান্দি নৌরুট, অবৈধ লঞ্চ ও সি বোটের অবাধ যাতায়াত। আর তার ঠিক একেবারে বাম পাশে কোনায় একজনের ব্যক্তিগত একটি ব্যাপার লেখা রয়েছে, তা হচ্ছে ডাক্তার হওয়ার স্বপ্ন ডুবে গেল পদ্মায়। অর্থাৎ একজনের কথা বলা হয়েছে যিনি আসলে ঢাকা শিকদার মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান হীরা, তার আসলে ডাক্তার হওয়ার যে স্বপ্নটা পদ্মায় ডুবে গেছে। আমি যদি একটু নিচের দিকে আসি, সেদিকে রয়েছে রেজিস্ট্রারের 2 ভাতায় আপত্তি, 1টি ফেরতের নির্দেশ। আর আরও একটি ব্যাপার যেটা, সেটা সেই লঞ্চ ট্র্যাজেডির সঙ্গেই রিলেটেড, তা হচ্ছে নিখোঁজ 132 জনের 36 জনই শিশু। এখানে জুবাইর একটি ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে 2 দিনেও লঞ্চ উদ্ধার হয়নি, কিন্তু গতকাল আসলে নৌবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমাদের যেখানে উদ্ধারের যে ব্যাপারটি করা হচ্ছে, আসলে যে ল্যাডার প্রসেস যেটিকে বলা হয়, সেটা কিন্তু আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি প্রসেস। সো এখন পর্যন্ত উদ্ধার হয়নি, সেটি আসলে আমাদের দুর্ভাগ্যই বলতে হবে, কিন্তু প্রসেসের ক্ষেত্রে কোনো ভুল নেই সেটা আসলে নৌবাহিনী দাবি করছে এখন পর্যন্ত। আমি এখানে আসলে আমি যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে আমাদের যারা মারা গিয়েছেন তারা কিন্তু আমাদেরই স্বজন, তারা সবাই বাংলাদেশি। তাই নিঃসন্দেহে আমি আশা করছি যে এখানে উদ্ধার তৎপরতার যে চেষ্টার কোনো কমতি হচ্ছে না। আসলে প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করছে, প্রকৃতির সাথে তো আমাদের কারোই পেরে উঠবার জো নেই, তাই হয়তো আমরা কিছুটা বিলম্বিত হচ্ছে। আর আসলে ঠিক এই মুহূর্তে কি বলা উচিত সেই স্বজনদের জন্য আমার একদমই জানা নেই। একেবারে আমরা একটু অন্য পত্রিকায় চলে যাচ্ছি। আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক সমকালের একটি সংখ্যা। সমকালের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। কেউ বেঁচে নেই, এখানে একটা বিশাল ছবি তারা দিয়েছে এবং ছবি দিয়ে পদ্মা ট্র্যাজেডির কথাই জানাচ্ছে। কেউ বেঁচে নেই, বিরামহীন উদ্ধার অভিযান, 2 দিনেও লঞ্চটির সন্ধান মেলেনি। তবুও তারা বেপরোয়া, বিআইডব্লিউটি এর ঘুম ভাঙছে না, বেদনার বালুচরে কান্নার ঢেউ। ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ এবং 25,000 ফ্ল্যাট মালিকদের গলায় কাটা, ক্রেতার অভাবে আবাসন খাতে মন্দা চলছে, সম্প্রচার নীতিমালা বাতিল চায় বিএনপি। লাকি ও স্বর্ণার হদিস নেই, সেলফিতে শেষ স্মৃতি। আসলে এখানে আসলে কি বলা উচিত সেই জায়গাটা আসলে আমিও একটু কনফিউজড হয়ে গেছি। যাই হোক, আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামে চলে যাচ্ছি। ইত্তেফাকের শিরোনাম বলছে 4 দশকে ঝরে গেছে 10,000 প্রাণ এবং নৌ দুর্ঘটনা 1971 থেকে 2014 পর্যন্ত একটা আসলে স্ট্যাটিস্টিক্সের মতো বিষয় দেয়া হয়েছে যে 500টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন মিলেছে মাত্র 5টির, 20,000 মামলা হয়েছে, 200টার কোনো শাস্তি হয়নি এখন পর্যন্ত কারো। আর আরও রয়েছে বড় করে শিরোনাম রয়েছে লাশের জন্য প্রতীক্ষা, মাওয়ায় শোকার্ত স্বজনদের মিছিল, সড়ক অবরোধ, শনাক্ত হয়নি ডুবে যাওয়া লঞ্চের অবস্থান, মালিক চালক সহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা। মাননীয় প্রধানমন্ত্রীও শোক জ্ঞাপন করেছেন, সে ব্যাপারেও একটি নিউজ রয়েছে। গাজায় 72 ঘন্টার যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এটার সঙ্গে রিলেটেড আসলে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে সাইদা ওয়ার্সির পদত্যাগ। সেখানে গাজা ইস্যুতেই আসলে বনিবনা হচ্ছিল না এবং সে জন্যই আসলে এই বিষয়টি তিনি করেছেন। আর এছাড়াও রয়েছে চাঁদপুরের মেঘনায় 2 লাশ উদ্ধার, কাপড়ের ব্যাগে ভেসে গেল শিশু রোজিনা। আর আরেকটি যে বিষয় রয়েছে তা হচ্ছে
তোবা কর্মীদের বিজিএমইএ ভবন ঘেরাও লাঠিচার্জ এবং গতকাল আসলে বিজিএমইএ ভবনের সামনে তোবা গার্মেন্টস শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, সেটা নিয়ে আসলে এই নিউজটি করা হয়েছে। সামি, আমার হাতে ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। লঞ্চ অফ ডেড নট ট্রেসড ইয়েট, শিপিং মিনিস্টার্স 3 nieces among victims, truly free broadcast commission the key, media professionals wants it quick formation, and Gaza throws holes finally, এবং ওয়ারসি কুয়েটস ব্রিটিশ গভর্নমেন্ট। এই ছিল দি ডেইলি স্টারের শিরোনাম। আসলে আমি এখানে একটি ছোট করে একটা কথা মেনশন করতে চাই। আমি সমকালের একটি শিরোনামে পড়ছিলাম, লাকি ও স্বর্ণার হদিস নেই। এরকম 132 জন এই লঞ্চডুবিতে নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত। 2 জনের লাশ আমরা পেয়েছি। আমি জানি না এরকম আর কতদিন পর্যন্ত চলতে থাকবে যে আমাদের স্বজনেরা এভাবেই পানিতে তলিয়ে যাবেন। আর একটা ব্যাপার খেয়াল করেছে জুবায়ের, মানে আমরা আসলে এতটা বেশি মানে শক্ত হয়ে গেছে, এখন আমরা লাশের জন্য অপেক্ষা করছি। মানে লাশ পাওয়াটা এখন আসলে আমাদের জন্য আসলে অনেক বড় ব্যাপার। এবং মাওয়া ঘাটেও দেখা গিয়েছে যে লাশ পেলে পরে আসলে সেখানে একটা খুব যে অবশেষে লাশটা তো অন্তত পেয়েছি সেরকম একটি ব্যাপার বিরাজ করছে। এবং যেটা হচ্ছে ইত্তেফাকের শিরোনামে, ইত্তেফাক না যুগান্তরের শিরোনামে ছিল যে মাওয়া কাওরাগান্ধী নৌরুটে অবৈধ লঞ্চ এবং সি বোটের আসলে অবাধ যাতায়াত। তো আসলে গোড়ার জায়গাটাতে যদি আসলে আমরা দৃষ্টি না দেই তাহলে কিন্তু আসলে কোনো কিছুই সম্ভব না। একদমই তাই। দর্শক সবার কাছে একটা প্রশ্ন রেখে একটা বিরতিতে যাব। বিরতির আগে একটা ছোট প্রশ্ন, যে আর কতদিন আমরা আমাদের আপনজনদের এভাবে ডুবে যেতে দেখব বা যে কোনো প্রকার দুর্যোগে পড়ে বা দুর্ঘটনায় পড়ে প্রাণ হারাতে দেখব? জানি না, আশা করছি আর কখনোই আমাদের এরকম একটি প্রাণ অকালে ঝরে যাবে না। যাই হোক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবে না, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আপনাদের সঙ্গে আছি আমি সামি। দর্শক, আমরা ছিলাম বিরতিতে এবং আমরা বিরতিতে ছিলাম, আর আমাদের জীবনটা কিন্তু বেষ্টিত আসলে রি দিয়ে। কিভাবে বলবো? সেটা হচ্ছে যে আমরা কিন্তু জন্মের পর থেকে আসলে খুঁজি একটা রি, সেটা হচ্ছে ডিগ্রি। আর সেই ডিগ্রি অর্জন করতে করতে আসলে জুবাইরের মতো অনেকের আসলে নারী জুটে যায়, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে সেখান থেকে আসলে চাকরির ব্যাপারে একটা প্রেশার আসে, তারপরে গাড়ি বাড়ি, সেটা আসলে অনেক বড় বিষয়। তবে চাকরির প্রেশারটা কিন্তু আসলে অনেক বড় একটা বিষয়। সো এমনটা যদি হয় যে আসলে আপনি চাকরি খুঁজবেন না, চাকরি অন্যকে দেবেন, তবে ব্যাপারটা কেমন হয়? নিঃসন্দেহে আমি অনেক 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 মজার। এরকমই আমাদের রিসার্চ টিম যখন গো থ্রু করছিল, আমাদের রিসার্চ বরাবরই চলতে থাকে এবং আমরা খুব ইন্টারেস্টিং একটি বিষয়ের সামনে এসেছি। যেমনটি করে সামি বলছিল, তা হচ্ছে আমরা এমন একটি গ্রুপের সন্ধান পাই যাদের স্লোগান হচ্ছে চাকরি খুঁজবো না, চাকরি দেব। আজ আমাদের সাথে স্টুডিওতে আমরা তাদেরই আমন্ত্রণ করে নিয়ে এসেছি যারা এই গ্রুপের সাথে সংযুক্ত রয়েছেন। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিব আমরা। আমাদের ডান দিকে আছেন সাবিলা নূর এবং আমার এই পাশে আছেন প্রমি নাহিদ। আপনারা দুজনই সংগঠক, চাকরি খুঁজবো না, চাকরি দেব, তাই তো? আমি পরিচয়টা নিঃসন্দেহে ঠিক দিয়েছি। আচ্ছা, আমরা আমাদের রিসার্চ টিমের কথা বলছিলাম যে আমরা জানতে পেরেছি আপনারা এমন একটি সংগঠনের সংগঠক যার স্লোগানটা হচ্ছে চাকরি খুঁজবো না, চাকরি দেব। আমরা যখন পড়াশোনা করে শেষ করি, মানে স্নাতক বা স্নাতকোত্তর যাই শেষ করি, আমাদের লক্ষ্য কিন্তু আমি যেমন বলছিল একটাই থাকে, যে একটা রি খুঁজে বেড়ানো, একটা চাকরি খোঁজা। আগে তো রি যুক্ত থাকে আর কি। তো এই চাকরি খোঁজা বাদ দিয়ে আপনাদের স্লোগান হচ্ছে, আপনারা দুজন দেখেই মনে হচ্ছে আপনারা ইয়াং, ইউর ভেরি ইয়াং, এনার্জেটিক। আপনারা চাকরি খুঁজবো না, চাকরি দেব, এই বিষয়টির সাথে যুক্ত হলেন। বিষয়টা জানতে চাই যে ঘটনাটা আসলে কি ঘটছে। তো আমরা একটা ব্যাপার জানি যে আসলে আমাদের দেশে খুব বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠীর তুলনায় আসলে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চাকরির সুযোগ আসলে নাই। হ্যাঁ, আরেকটা ব্যাপার যদি খেয়াল করেন যে আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থীরা পাশ করে বের হচ্ছেন, আসলে সেই পরিমাণ চাকরির সুযোগ কিন্তু তৈরি হচ্ছে না। তো এই একটা ব্যাপারে যদি দেখেন যে বাইরের দেশে, উন্নত দেশগুলোতে কি হয়, তারা আসলে তাদেরও এই সমস্যা রয়েছে। হ্যাঁ, কিন্তু তারা আসলে উদ্যোক্তা তৈরির মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করছে। একজন উদ্যোক্তা তার আশেপাশে আরো হয়তো অনেকজন কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।
তো এই বেকার জনগোষ্ঠী বেকার সমস্যাকে দূর করতে আমাদের এই উদ্যোগটা শুরু করি। আমরা চাকরি খুঁজবো না, চাকরি দেব। তার মানে হচ্ছে আমরা চাকরি না খুঁজে আমরা আসলে উদ্যোক্তা হতে চেষ্টা করবো, এবং উদ্যোক্তা হয়ে আমরা আসলে আরো অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। এবং গ্রুপটাকে আপনারা ফেসবুকের মাধ্যমে প্রথমে শুরু করেছিলেন। ফেসবুকের মাধ্যমে। আমি সে কথা আমরা আসছি, একটু সাবিলার কাছে যেতে চাই। এই যে চাকরি খুঁজবো না চাকরি দেব, আমরা প্রমির কাছে শুনছিলাম যে কোন প্রেক্ষাপটে বাস্তবায়ন হয়েছে বা কোন প্রেক্ষাপটে আপনারা এটা শুরু হয়েছে, একদম আপনাদের শুরুর সময়টা যদি জানতে চাই, কবে থেকে আপনারা শুরু করলেন, কিভাবে শুরু করলেন, কারা কারা মিলে উদ্যোগটা বেসিক্যালি হচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে। ওপেন সোর্স এক্স্যাক্টলি বিডিওএসএন মোহাম্মদ জাফর ইকবাল স্যার, উনি আমাদের প্রেসিডেন্ট এই গ্রুপটার। তো স্যার মানে কথায় কথায় এই প্রসঙ্গটাই আসছিল যে এত বেকার, আমরা কিভাবে কি করব এই ব্যাপারগুলি। সেখান থেকেই প্রথম আসলে স্লোগানটাও মূলত স্যারেরই দেয়া, চাকরি খুঁজবো না দিব। তারপরে আমরা চিন্তা করলাম যে কিভাবে সবচেয়ে বেশি মানুষকে আমরা একবারে মানে পেতে পারি, রিচ করতে পারি। সেখান থেকে আসলে ফেসবুকের ধারণাটা। এবং এই মুহূর্তে আসলে মানে ওখানে যেরকম ওপেন প্ল্যাটফর্ম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারছে, অনেক মানে ইন্টারাকশনটা বেশি হচ্ছে। আর যেটা হয়েছে যে এই মুহূর্তে আমাদের গ্রুপের সংখ্যা অলমোস্ট 30,000, মানে মেম্বার সংখ্যা, গ্রুপের মেম্বার সংখ্যা। মানে এটা হচ্ছে আসলে বলা হয় যে বাংলাদেশ ভিত্তিক যতগুলি গ্রুপ আছে অন্যতম বড় একটি মানে গ্রুপ, যারা আমরা মানে কমিউনিটি বেসড একটা গ্রুপ প্ল্যাটফর্ম, কম সময়ে এবং খুবই কম সময়ে। তথ্য হলো যে আসলে পৃথিবীতে কোথাও ফেসবুকে এন্টারপ্রেনারশিপ নিয়ে এরকম ভাবে কেউ কাজ করছে না। এটা একমাত্র গ্রুপ, মানে ইংরেজিতেও না বাংলাতেও না, শুধুমাত্র উদ্যোক্তা তৈরি নেই, এই একটা গ্রুপ কাজ করছে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আর সাবিলার কাছে আমার জানতে চাচ্ছিল কবে থেকে ঠিক শুরু করা হয়? আমরা বেসিক্যালি 2006 থেকেই মানে এই প্ল্যাটফর্মগুলি নিয়ে কাজ করছি। প্রথমে ছিল ফ্রিল্যান্সারদেরকে নিয়ে, তারপরে বিভিন্ন যারা ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, বিভিন্ন মানে ব্যবসায় বিভিন্ন কাজ করছেন বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন তাদেরকে নিয়ে। তো তখন আমরা কাজ করতে করতে দেখলাম যে মানে এক একজনের মানে সমস্যাগুলি এক এক রকম। কারো হয়তো মার্কেটিং এর সমস্যা হচ্ছে, কারো হয়তো বিজনেস প্ল্যানটা বানাতে সমস্যা হচ্ছে। তখন আমরা দেখলাম যে এরা একজন আরেকজনের পরিপূরক হতে পারেন, যে আমার মার্কেটিং এর সমস্যাটা হয়তো প্রমি আমাকে সমাধান দিতে পারে। এই ধারণাটা থেকেই আমরা তখন চিন্তা করলাম যে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি। সো 2006 থেকে আপনাদের এই যাত্রা শুরু হয়? না, ফেসবুক গ্রুপটা শুরু হয় 2011 সালের 13 এপ্রিল। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে ফেসবুকে আপনারা কবে থেকে? 2011। আমি 13 এপ্রিল, ইটস বিন অনলি 3 ইয়ার্স, 3 বছর আর কিছু মাস। এবং 30,000 আসলে তাদের মেম্বার সংখ্যা 3 বছরে। Amazing, highly appreciated. আবার একটু প্রমির কাছে চলে যেতে চাই। প্রমি, আমরা শুনছিলাম যে 2011 থেকে আপনাদের এই যাত্রা শুরু, এবং কথায় কথায় সাবিলা মেনশন করছিল যে একজন আরেকজনকে হেল্প করবে ফেসবুক পেজে। এই বিষয়টা একটু জানতে চাই, আপনারা মূলত কার্যক্রমটা পরিচালনা করেন কিভাবে? শুরুতে যখন আমরা ফেসবুকে গ্রুপটা খুলি তখন আমাদের আসলে একটা ছিল যে আসলে ফেসবুকের মতো ওপেন প্ল্যাটফর্মে আসলে আমি আমার বিজনেস সিক্রেসিটা বা অন্য আরেকজনের সাথে শেয়ার করব কেন? এটা হয়তো অনেকে নাও করতে পারে। আমি একটা জিনিস ভালো জানি, আমি একটা প্রোডাক্ট এই জায়গা থেকে নিয়ে আসি, আমি হয়তো আরেকজনকে কেন বলবো এটা? কিন্তু আমরা যখন গ্রুপ শুরু করলাম তখন দেখা গেল না, আসলে কেউ যখন বলছে যে না আমার আসলে একটা প্যাকেজিং আইটেম দরকার, আমি এটা কোথা থেকে আনবো, অন্য আরেকজন কিন্তু সেখানে বলে দিচ্ছে আপনি এটা নবাবপুর থেকে নিয়ে আসেন। আবার আরেকজন বলতেছে না আপনি মিরপুর থেকে নিয়ে আসেন, ওইখানে আরো কমে এই প্যাকেজিং আইটেমটা আপনি পাচ্ছেন। তার মানে আসলে এটা এখানেই একজন আরেকজনের আসলে পরিপূরক। রাইট, তার মানে এখানে আমরা যেটা দেখছি বায়ার টু বায়ার যে কমিউনিকেশনটা ওইটাও হচ্ছে, আবার যেটা হচ্ছে যে একদম ডাইরেক্ট মার্কেট ফিডব্যাকটাও আপনি যদি দেখেন এখানে এসে গ্রুপে পোস্টের মাধ্যমে পরিচয়, তারা নিজের মানে তাদের কখনো আগে পরিচয় ছিল না, এই ফেসবুকে গ্রুপের মাধ্যমে পরিচিত হয়, তারা নিজেরা পার্টনারশিপ হয়, পার্টনার হয়ে কোম্পানি গঠন করেছে। এরকম অনেক উদাহরণ আছে এখানে, বিজনেস পার্টনার হয়ে গেছে। আমরা মনে হয় এটা খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা আরো ডিটেইলস আমি জানতে পারি অবশ্যই। তার আগে যেটা করতে হবে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথি সাবিলা এবং প্রমির সাথে, যারা উদ্যোক্তা তৈরির কাজ করেন। ইন্টারেস্টিং বিষয়, এই নিচে আরো কথা বলবো, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশ নিয়ে। আপনাদের সঙ্গে আছে আমি সামি, আমার সঙ্গে আছে জুবাইর, এবং একটি কথা রয়েছে, তা হচ্ছে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। আপনাদের সঙ্গে আমরা কানেক্টেড, এটা কিন্তু আসলে অনেক প্রোডাক্টিভ, অনেক কিছু বয়ে আনতে পারে, এবং সেই কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটির আরও একটা উদাহরণ, জলজান্ত উদাহরণ আমরা পাচ্ছিলাম আমাদের গেস্টদের কাছ থেকে, যেটি আমরা বলছিলাম আসলে যে আপনি বিরতির আগে বলছিলেন যে এমনও হয়েছে যে আপনাদের গ্রুপে অনেকে এসেছে গ্রুপের মাধ্যমে পরিচয়, এবং তারপরে তারা আসলে বিজনেস পার্টনার হয়ে গেছে। আমি যদি একটু ছোট করে, একদম ছোট করে আমাদের হাতে একটু জানতে চাই যে আপনাদের বলছিলেন 30,000 মেম্বার্স আছে, গ্রুপ ফলোয়ার, তো এর মধ্যে সফল উদ্যোক্তা আপনারা কয়জন পেয়েছেন? আচ্ছা, এখন গ্রুপ থেকে আসলে আমাদের প্রায় 200 এর মতো উদ্যোগ নিয়েছেন অনেকেই, বা স্টার্টআপ শুরু হয়েছে, কিন্তু অনেকেই এর ভিতরে হয়তো সেটা চালিয়ে নিতে পারে নাই। এখন পর্যন্ত 100 এর মতো উদ্যোক্তা টিকে আছেন, যারা আসলে খুব ভালোভাবেই তাদের বিজনেসটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। আচ্ছা, বেশ সুন্দর করে প্রমি বলছিল যে অনেক অ্যাক্টিভ মেম্বার এখন আছেন যারা আগে নিয়ে আছে। আমরা এই নিয়ে আরো ডিটেল কথা বলবো, কিন্তু সেই কথা বলার আগে যেটা করতে হবে, আমরা আমাদের নিউজ স্টুডিওতে যাব। তো নিউজ থেকে ফেরত এসে আমি যে জিনিসটি জানতে চাবো যে আপনারা মূলত আপনাদের এই কার্যক্রমটা পরিচালনা করেন কিভাবে, কারণ এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা সংগঠনের প্রয়োজন পড়ে। আপনারা যে কোনো একজন আমাকে অ্যান্সার দিবেন, তবে তার আগে আমি আমাদের বার্তা কক্ষে চলে যেতে চাই। দর্শক, কথা বলছিলাম আমাদের অতিথি প্রমি এবং সাবিলার সাথে, যারা উদ্যোক্তা তৈরির কাজ করেন। তারা নিজেদের অবস্থান থেকে সমাজে এই পরিবর্তনটা আনার চেষ্টা করছেন, যে পরিবর্তন দিয়ে হয়তো আমাদের বেকারত্বের যেই সমস্যাটা আছে, সেই সমস্যার একটা শুরু হয় আমরা করতে পারবো। এই নিয়ে আরও ইন ডিটেল কথা বলবো, তবে এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের বার্তা কক্ষে। সেখানে আছে আমাদের সহকর্মী কাশফি আজিজ, তার কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। কাশফি, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের তৃতীয় দিনের মতো এখনও উদ্ধার তৎপরতা চলছে। আর এখন পর্যন্ত চাঁদপুরের হাইমচরে উদ্ধার হওয়া 2 জন সহ মোট 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা এখনও পদ্মাপাড়ের আশেপাশের এলাকায় প্রিয়জনের মরদেহ পাওয়ার অপেক্ষায় আছেন। দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি কথা বলছি তার সাথে। রিয়াজ, লঞ্চ অনুসন্ধান কাজের খবর কি, আর এ সংক্রান্ত আর কি খবর আছে আপনার কাছে? কাশফি, কালকে রাতের পর উদ্ধার কাজ, অনুসন্ধান কাজ শেষ করার পরে আজকে সকালে প্রায় ঘন্টাখানেক, অর্থাৎ 7টা থেকে 6:30 থেকে 7:30 বা 8:15 পর্যন্ত অনুসন্ধান কাজ চালিয়েছে এখানকার ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকর্মী আছেন তারা, এবং তাদের 2টি নৌযানে করে তারা পুরো পদ্মার চরটিতে চষে বেরিয়েছেন, এবং মাওয়া কারাকন্দি থেকে শুরু করে এই যে রুটটি আছে সেই রুটটিতে, যেখানে ধারণা করা হচ্ছে যে পদ্মার যে স্থানটিতে লঞ্চটি ডুবেছে সেখানে তারা অনুসন্ধান কাজ চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা কিছুই পাননি। আমি এর আগেও যেটি জানিয়েছিলাম যে সেই ডুবুরিরা অনেকবারই অনুসন্ধান করেছেন, কিন্তু তারা কিছুই পাননি। আর এদিকে যে রুস্তমটি এসেছিল উদ্ধার করার জন্য, সেটি অনেকটা অলসভাবে পড়ে আছে, কারণ লঞ্চটি যেহেতু শনাক্ত করা যায়নি, সেহেতু তার উদ্ধার কাজও করা সম্ভব হচ্ছে না। আর কান্ডারি 2 যেটি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে কালকে, সেটি বিআরডব্লিউটি কর্মকর্তারা আশা করছেন যে আজকে দুপুরের মধ্যে হয়তো সেই মেঘনার পদ্মার এই জায়গাটিতে, যে মাওয়ার ফেরিঘাটের কাছাকাছি এলাকায় তারা পৌঁছাবে, এবং তারপরেই তারা আরো নতুন যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি দিয়ে তাদের অনুসন্ধান কাজ চালিয়ে যাবেন। এবং যেটি তারা বারবার বলতে যাচ্ছেন যে 15 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে তারা যে সাইড স্ক্যানার মেশিন যেটি আছে সেই অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তারা অনুসন্ধান কাজ চালিয়ে যাবেন। যদিও এখন পর্যন্ত, গতকাল থেকে এখন পর্যন্ত অনুসন্ধানে তাদের তেমন কোনো অগ্রগতি তারা জানাতে পারেননি। কাশফি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আজকের মধ্যে পুরো 3 মাসের বেতন ভাতা ও ক্ষতিপূরণের অর্থ পরিশোধের আলটিমেটাম দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে ধাপে ধাপে বেতন দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিজিএমইএ। আজ সকাল 10টা থেকে বিজিএমইএ ভবনে শ্রমিকদের বেতন নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা। মালিক পক্ষের এই প্রস্তাব আবারও নাকচ করে দিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন তোবা গ্রুপের এমডি দেলোয়ার হোসেন। চুয়াডাঙ্গায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত 100 বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 850। তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা সিভিল সার্জন বলছেন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে 250 জন ডায়রিয়া আক্রান্ত রোগী।
গত শুক্রবার থেকে পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। রবির কিরণের মতোই আপন প্রতিভার আলোয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে উদ্ভাসিত করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22 শ্রাবণ তাঁর 73তম মহাপ্রয়াণ দিবস। 1348 বঙ্গাব্দের এই দিনে জীবন প্রদীপ নিভেছিল তাঁর। আধুনিক বাঙালির রুচির নির্মাতা ছিলেন রবীন্দ্রনাথ। প্রায় একক প্রতিভায় বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে। বাঙালির হৃদয়ানুভূতি ও অভিব্যক্তির সার্থক প্রকাশ ঘটেছে তাঁর বিপুল রচনায়। 1913 সালে প্রথম বাঙালি এবং প্রথম এশীয় হিসেবে তিনি লাভ করেন নোবেল পুরস্কার। জীবনের শেষ পর্যায়ে তিনি গভীর আগ্রহে চিত্রকলা চর্চা শুরু করেন। সাহিত্যকর্মের পাশাপাশি সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার, কৃষি উন্নয়ন সহ বিভিন্ন কর্মে নিজেকে জীবনব্যাপী সক্রিয় রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি। গাজায় দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির লক্ষ্যে আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছে ইসরায়েল ফিলিস্তিন। 72 ঘণ্টার সাময়িক অস্ত্রবিরতির মধ্যেই মঙ্গলবার উভয় দেশের প্রতিনিধিরা কায়রো পৌঁছেছেন। ফিলিস্তিনের গাজায় সাময়িক অস্ত্রবিরতিতে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। এদিকে বিবিসির হার্ড টক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সাময়িক অস্ত্রবিরতির সুযোগে চলমান সংকট কাটিয়ে দুই রাষ্ট্রের সমাধান গ্রহণ করতে পারে ইসরায়েল ফিলিস্তিনের নেতারা। এদিকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক জানিয়েছেন, গাজায় প্রায় 1900 মানুষকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করবেন তারা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশের জুবায়েরের কাছে। জুবায়ের। ধন্যবাদ কাশফি আপনাকে সকালবেলা আমাদের হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং আমরা সরাসরি এই মুহূর্তে ফিরে যেতে চাই আমাদের অতিথিদের কাছে, যাদের সাথে আমরা উদ্যোক্তা তৈরির গল্প শুনছিলাম যাদের কাছ থেকে। প্রমি, সাবিলা, জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে যে উদ্যোক্তা তৈরির যে বিষয়টি নিয়ে আপনারা কাজ করছেন, নিউজে যাওয়ার আগে জানতে চেয়েছিলাম যে কিভাবে আপনাদের এই কার্যক্রমটা পরিচালনা হয়। আচ্ছা, এখানে যেটা হয়, আমাদের গ্রুপে 8 জন অ্যাডমিন রয়েছেন। তো অ্যাডমিনদের কাজ কি, অ্যাডমিনরা যে কাজগুলো করে থাকেন, যেমন গ্রুপে পোস্ট মডারেশন হয়। যেমন আমাদের গ্রুপে শুধুমাত্র উদ্যোক্তা বিষয়ে পোস্ট করা যাবে, শুধুমাত্র উদ্যোক্তা বিষয়ে, অন্য কোনো বিষয় এখানে পোস্ট করা যাবে না। হ্যাঁ, তো এই পোস্টগুলো আমরা মডারেশন করে থাকি। তারপর একটা ব্যাপার হচ্ছে কি যে ফেক আইডির ব্যাপারগুলো, কারণ এখানে যেহেতু অনেকে একে অন্যের পার্টনার হচ্ছে, এই ব্যাপারগুলোতে আমাদেরকে একটু সতর্ক থাকতে হয় আসলে, যে আইডিগুলা, ফেক আইডিগুলা গ্রুপে যুক্ত হচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। এর বাইরে প্রত্যেকে এখানে আসলে ভলান্টারি সময় দিচ্ছে, তাদের নিজস্ব সময়ের বাইরে এখানে এসে ফেসবুকে এসে ভলান্টারি এই সময়টা দিচ্ছে। আপনাদের এই উদ্যোগটাও তো ভলান্টারি? হ্যাঁ, ভলান্টারি উদ্যোগ। হ্যাঁ, তো এখানে আমরা যে কাজটা করি, প্রতি মাসে আমাদের 2-3টা সেমিনার হয়ে থাকে, যেটা আসলে গ্রুপ থেকে উদ্যোগ নেওয়া হয়। যেমন একজন উদ্যোক্তা হতে হলে আসলে কি কি বিষয় জানা দরকার, যেমন মার্কেটিং, সেলস, ব্র্যান্ডিং, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতি মাসে 2টা থেকে 3টা সেমিনার করে থাকি। এখানে যারা আসেন তারাও এখানে ভলান্টারি এসে সময় দেন, যারা ট্রেনার হিসাবে আসেন, এবং এখানে যে কেউ এসে এখানে আসতে পারে। ট্রেনার কারা হয় মূলত? ট্রেনারগুলো বিভিন্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরকে আমরা নিয়ে আসি। আসলে একটা মজার ব্যাপার হচ্ছে, অনেকেই আমাদের এই উদ্যোগের কথা জানে এবং তারা এখানে আসলে ভলান্টারি এসে খুব সময় দিচ্ছেন তারা। এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে উদ্যোক্তা আড্ডা। আড্ডাটা কিরকম, একজন সফল উদ্যোক্তার সাথে আমরা এখানে যারা উদ্যোক্তা হতে চায় তাদের এখানে একটা যোগাযোগ করে দিই। তারা সরাসরি এখানে তাদেরকে কোয়েশ্চেন করতে পারেন যে আসলে আপনি কিভাবে শুরু করেছেন, মানে অভিজ্ঞতার শেয়ারিং হয়। সেটা কি শুধুমাত্র দেশের সফল উদ্যোক্তা যারা তারা, নাকি দেশের বাইরের সফল উদ্যোক্তা যারা? দেশের সফল উদ্যোক্তা যারা, দেশের সফল উদ্যোক্তা যারা। আচ্ছা, আমি একটু যদি সাবিলার কাছে জানতে চাই, আপনাদের ব্যক্তিগত দুজনকে একই প্রশ্ন, ব্যক্তিগত পর্যায় থেকে আপনারাও কি উদ্যোগ নিয়েছেন এমন কোনো, আপনারা কি উদ্যোক্তা? হ্যাঁ, আমি ব্যক্তিগত জীবনে একজন উদ্যোক্তা। আমার একটি সফটওয়্যার ফার্ম আছে এবং এটির বয়স 5 বছর প্লাস অতিক্রম করেছে। পার্টনারশিপ বিজনেস। একটু জানতে চাই, আপনার এই পার্টনাররা কি আপনার এই পেজের মাধ্যমে আপনার সাথে যুক্ত হয়েছে? না, আমরা আগে থেকেই পরিচিত ছিলাম। যেটা বলছিলাম যে আমাদের গ্রুপের বয়স তো মাত্র 3 বছর, আমার ফার্মের বয়স 5 বছরের উপরে হয়ে গিয়েছে। আর এই তো মানে পার্টনাররা আসলে আমরা আগে থেকে পরিচিত ছিলাম, নিজেরা কাজ করছি। একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে যখন থেকে আপনি গ্রুপ শুরু করেছেন, 5 বছর আগে থেকে আপনি আপনার সফটওয়্যার ফার্ম চালু করেছেন, আর গ্রুপটা 3 বছর ধরে। তো এই যে 3 বছর ধরে যে গ্রুপটা চলছে, এরপরে কি আপনার ফার্মে পার্টিকুলারলি
কোনো প্রকার চেঞ্জ এসেছে বা আপনি কোনো প্রকার সাজেশন আপনি গ্রুপের মেম্বারদের কাছ থেকে খুবই নিয়েছেন? এটা খুবই একটা বড় ছিল, পজিটিভ মুভ ছিল অ্যাকচুয়ালি আমার অফিসের জন্য। আমি বলবো যে মানে গ্রুপে বিভিন্ন রকম সাজেশন আসছে, বিভিন্ন এসে যারা এক্সপার্ট, প্রমি যেরকম বলছিল যে হয়তো কেউ টিম বিল্ডিং নিয়ে ভালো সাজেশন দিচ্ছেন বা কেউ হয়তো বিজনেস প্ল্যান নিয়ে ভালো সাজেশন দিচ্ছেন। আমি নিজে একজন সংগঠক গ্রুপটার, আমি অনেক ইনপুট ওখান থেকে নেই যে আসলে টিম বিল্ডিং এর জন্য আমার মাঝে মধ্যে কোনো একটা কাজ হয়তো আমি ভালো মতো করাতে পারছি না আমার টিম মেম্বারদেরকে দিয়ে। গ্রুপে হয়তো এরকম কোনো একটা সাজেশন অলরেডি কেউ দিয়ে রেখেছেন যে তুমি এটা এভাবে না করে এভাবে করো তাহলে তোমার জন্য ভালো হবে। ওই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করে দেখেছি যে অনেকাংশেই সফল, ইট ওয়ার্কস। এখানে একটা ব্যাপার আসলে বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি অ্যাডমিনরা কিন্তু সব বিষয়ে সবাই জানে না। এখানে সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে গ্রুপের সদস্যরা একে অন্যকে মানে সব বিষয়ে তারা হেল্প করছে। এন্ড অফ দ্য ডে ইট মেক্স ইউর লাইফ ভেরি ইজি, অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের লাইফ অনেক ইজি। একজন হয়তো আমি আপনাকে বলছিলাম যে একজন হয়তো বলছে যে আমার কোম্পানির জন্য আমি কিছু টি-শার্ট করব ব্র্যান্ডিং এর জন্য, আরেকজন বলছে না আমি তো টি-শার্ট করে দিচ্ছি, ঠিক আছে আমি করে দেব। তো এখান থেকে আসলে একজন আরেকজন অর্ডারও পেয়ে যাচ্ছেন, এই ব্যাপারগুলো হচ্ছে। আপনি কি আপনার ব্যক্তিগত পর্যায় থেকে এরকম আচ্ছা আমি একটা উদ্যোগ শুরু করতে যাচ্ছি, এটা হয়তো আগামী মাসে লঞ্চ হবে, একটা ই-কমার্স উদ্যোগ শুরু করার ইচ্ছা। আচ্ছা, ই-কমার্স উদ্যোগ শুরু করার ইচ্ছা আছে আপনাদের দুজন সংগঠকের কাছে। আমি জানতে চাই এই যে শুরু করলেন আপনারা 2011 থেকে 13 এপ্রিল, জি, তো কোন কি প্রবলেম ফেস করেছেন উদ্যোক্তা তৈরির এই প্রসেসে বা আপনাদের এই কাজে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? আসলে যে ব্যাপারটা হচ্ছে কি বাধা বলতে আমাদের দেশে উদ্যোক্তা হতে হলে কিছু সমস্যার ব্যাপার চলে আসে। যেমন পরিবার থেকে আসলে সবচেয়ে বড় বাধাটা আসে উদ্যোক্তা হতে হলে, কারণ আমাদের দেশে অভিভাবকরা কি বলেন, তুমি পড়াশোনা শেষ, তুমি একটা ভালো চাকরি খোঁজো, তুমি উদ্যোক্তা মানে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু বলে না যে আমার ক্ষেত্রে তাই হয়, এটাই সবাই বলে। তো আসলে একজন উদ্যোক্তা হলে যে আসলে সে নিজে আরো অনেকের কর্মসংস্থান করতে পারে এই ব্যাপারটা কিন্তু তাদের মাথায় আসে না। বা আরেকটা ব্যাপার হচ্ছে কি যে উদ্যোক্তাদের যে সামাজিক অবস্থান, মানে আমাদের দেশে এখনো ওইভাবে ব্যবসা করাটাকে খুব ভালোভাবে দেখা হয় না। এখনো মনে করা হয় যে ছেলে ভালো জব করছে, এটা আসলে অনেক বিশাল ব্যাপার। সে ভালো স্টুডেন্ট, সে অবশ্যই ভালো চাকরি করবে, সে ভালো উদ্যোক্তা হবে, সেটা কিন্তু কেউ বলে না। মানে এখানে আমি প্রমের সাথে আমি একটু মানে অ্যাড ভালো করতে পারি, ছাত্র হলে যে ভালো উদ্যোক্তা হওয়া যায় এই জিনিসটা কেউ মানতে চায় না। এখানে মনে আমি একটু প্রমের সাথে অ্যাড করতে পারি। মানে মাঝে আমাদের গ্রুপেই, মানে উদ্যোক্তা গ্রুপে এটা নিয়ে একটা মজা হচ্ছিল যে একজন এসে খুব দুঃখের সাথে বলতেছে যে বিয়ে করব, মেয়ে দেখতে গেছি, তো শ্বশুর সাহেব জিজ্ঞেস করতেছে জি বাবা, হ্যাঁ বাবা তুমি কি করো? স্যার আমার নিজের একটা উদ্যোগ আছে, আমি এটা নিয়ে কাজ করি। হ্যাঁ বাবা বুঝতে পেরেছি, কিন্তু তুমি ওইখানে কি করো? স্যার এটা তো আমার নিজের উদ্যোগ, আমি এই পুরো কাজটাই আমি করি, আমার এখানে আরো অনেকে কাজ করে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমার কাজটা কি ওইখানে? মানে মেনেই নিতে পারছে না যে সে একজন সফল উদ্যোক্তা। হ্যাঁ, মানে আমার আন্ডারে আরো 5 জন কাজ করছে, আমি আরো 5 জনকে চাকরি দিচ্ছি, আমি একটা পুরো অফিস মেইনটেইন করছি। এটা এখন পর্যন্ত আমাদের মাইন্ডসেটটাই তৈরি হয়নি। আমাদের কালচারাল যে ব্যারিয়ারটা, এইটা এখন আসলে সবচেয়ে প্রধান সচেতনতা সৃষ্টি হওয়া প্রয়োজন আছে। আপনাদের কোনো পার্সোনাল সাজেশন আছে এই ব্যাপারে? আমার মনে হয় সাবিলা থেকে প্রবি জিনিসটা বেশি ফেস করেছে, কারণ প্রবির হয়তো সামনে আরো ফেস করতে হবে, কারণ বাসা থেকে আসলে প্রথমে বলা হচ্ছে যে ভালো জব খুঁজো বা এই ধরনের ব্যাপারগুলো আসলে আগে আসে। সেটা কি আপনার বাসা থেকে নাকি পাত্রীর বাসা থেকে? না, আমার বাসা থেকে। আচ্ছা, আসলে বিষয়টা যেটা হয়, আমরা যারা ছেলে হয়ে জন্মেছি আমাদের মাথায় বোধহয় বোঝাটা ছোটকাল থেকে চাপিয়ে দেওয়া হয় যে বড় হয়ে এটা হতে হবে, ওটা হতে হবে, এই করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু আরো সমস্যা, মেয়েদের ক্ষেত্রে কিন্তু অন্য সমস্যাও আছে। যেমন মেয়েদের ক্ষেত্রে আমি ব্যক্তিগত জীবনে একজন উদ্যোক্তা, আমি খুবই লাকি যে আমার বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করেছে, সেটা কিন্তু আমি নিজে উদ্যোক্তাদের নিয়ে যখন কাজ করে আমি দেখেছি যে আমাদের ওইখানে যদি আমরা মানে 10 জন উদ্যোক্তাকে নিয়ে র্যান্ডমলি সিলেক্ট করি, আমি হয়তো একজনও মেয়ে পাবো না। মানে এটা মেয়েদের জন্য কিন্তু আরো বড় সমস্যা উদ্যোক্তা হওয়া। অথচ একজন উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়ানো, এটা কিন্তু একজন মেয়ের জন্য আরো বেশি ইজি। একজনের আন্ডারে কাজ করা, 9টা থেকে 5টা অফিস করা, স্বাবলম্বী হওয়া, এই জিনিসটার চেয়ে কিন্তু আমি বাসায় বসে ইন্টারনেটে কাজ করতে পারছি, আমি সফটওয়্যার ডেভেলপ করতে পারছি, আমি আমার বাচ্চাটাকে সময় দিতে পারছি। এটা কিন্তু আমি যদি প্রপার মানে অফিস করতাম তাহলে কিন্তু আরো সম্ভব হতো না। মেয়েদের জন্য কিন্তু আরো বেশি। অদ্ভুতভাবে এটা আমি অ্যাপ্রিশিয়েট করছি, কারণ সাবিলা আপনি নিজে একজন নারী, আপনি আপনার অবস্থান থেকে সবচেয়ে ভালো দেখেছেন বিষয়টা এবং তারপর আপনি শেয়ার করছেন, হাইলি অ্যাপ্রিশিয়েটেড। একটু আরেকটা জিনিস জানতে চাই আপনাদের কাছে, তা হচ্ছে যে আপনাদের প্ল্যান কি
কি করবেন এরপরে? কারণ আমি জানি আপনাদের একটা খুব সুন্দর আয়োজন থাকে যার নাম হচ্ছে উদ্যোক্তা হাট। জি। এই বিষয়টা সম্বন্ধে একটু জানতে চাইবো এবং আপনাদের প্ল্যানিং নিয়ে জানতে উদ্যোক্তা হাটটা আসলে শুরু হয়েছে কোথা থেকে? যখন গ্রামে হাট হয়, আমি যদি বলি আসলে গ্রামের যে হাটগুলা সেখান থেকে আসলে আমাদের যুগ যুগ ধরে উদ্যোক্তা সৃষ্টি হয়ে আসছে সেখান থেকে। তো আমাদের উদ্যোক্তা হাটটা কেন আসে? এখানে আসলে খুব আমাদের গ্রুপের যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন, হ্যাঁ, তারা আসলে সবাই কিন্তু নবীন উদ্যোক্তা, তারা কিন্তু খুব টাকা খরচ করে কিন্তু বাইরে তাদের পণ্য বা সেবার আসলে প্রদর্শনী করতে পারেন না। তো তাদেরকে এই একটা সুযোগ করে দিতেই, তাদের এই প্রদর্শনী করে দিতে আসলে আমরা এই উদ্যোক্তা হাটটা করি। তো এখানে কিন্তু শুধুমাত্র কেনা বেচা হয় না, এখানে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে গিয়ে যে একজন হয়তো এখানে আসছে, এসে দেখলো যে না তার মতো আরেকজন, সে হয়তো বা ইউনিভার্সিটি পড়ুয়া বা মাত্র পাস করছে, সে একটা উদ্যোগ নিয়ে কাজ করছে, তার মাথায় আসলো যে আচ্ছা এটা তো আমিও করতে পারি। এখান থেকে সেও হয়তো বাসায় গিয়ে বা 1 মাসের মধ্যে সেও এরকম একটা উদ্যোগ নিচ্ছে। এরকম অনেক হচ্ছে আমাদের গ্রুপে। বেশ আরো অসাধারণ একটা পুরো ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিং আসলে। হ্যাঁ, এখানে এসে হয়তো জানছে যে না আপনি উদ্যোগটা কোথা থেকে শুরু করেছেন, সে এখানে এসে তার সাথে কথা বলছে। এইভাবে আসলে অনেক উদ্যোগ। যেটা বলছিলাম যে সেক্ষেত্রে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, connectivity, অর্থাৎ মানে connectivity একসঙ্গে একটা কানেক্টেড থাকলে পরে আসলে এখান থেকে প্রোডাক্টিভ জিনিস বেরিয়ে আসে। একটু সাবিলার কাছে জানতে চাই, সেক্ষেত্রে কি এমন হয় আপনাদের এই আয়োজনগুলোতে বা উদ্যোক্তা হাটগুলোতে যে আপনারা কোন ইনভেস্টর পাচ্ছেন, কোন আইডিয়া কারো পছন্দ হলো সেই আমাদের উদ্যোক্তা হাটে কিন্তু আমরা ভেঞ্চার ক্যাপিটাল যারা আছেন তাদের সাথে এখানে যাদের আইডিয়া আছে তাদেরও একটা সম্মিলন সম্মেলন হচ্ছে। করে দিচ্ছি। হ্যাঁ, অনেকেরই হয়তো আইডিয়া আছে কিন্তু তার কাছে তারা আসলে ওই ফাইনান্সিয়াল যে সাপোর্টটা সেটা হয়তো সে Investor পাচ্ছে না, তাদেরকে এখানে আমরা কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি এই বছরেরটা নিয়ে কোনো প্ল্যানিং আছে? এবারের উদ্যোক্তা এই হাট কবে হতে বছরের পারে? উদ্যোক্তা হাটটা বা ঈদের আগে আগে হবে, মানে কুরবানি ঈদের আগে আগে আমরা উদ্যোক্তা হাটটা করব। তার মানে 1 থেকে 1.5 মাসের মাথায় 1 থেকে আমরা 1.5 পাচ্ছি। আর মাসের আপনাদের যদি কেউ খুঁজে পেতে চায় তাহলে যা করতে হবে আপনাদের ফেসবুক পেজে ফেসবুক গ্রুপটা আমি ইউআরএলটা বলে দিচ্ছি এখানে, বা www.facebook/groups/uddokta UDDOKTA উদ্যোক্তা। উদ্যোক্তা। আর হচ্ছে আপনাদের পেজটার নাম হচ্ছে চাকরি খুঁজবো না চাকরি দেব। চাকরি খুঁজবো না, চাকরি খুব দেব। ইন্টারেস্টিং একটা নাম। এবং সেই নামটার মতো ইন্টারেস্টিং আপনারা দুজন মানুষ যারা এই সকালকে এসে আমাদের রাঙিয়েছেন এবং আমাদের নতুন ভাবে আসলে যারা চিন্তা করছে ট্রেডিশনাল ওয়েতে পড়াশোনা শেষ করে একটা চাকরি খুঁজবো ভালো বেতনের, সেই ভাবনাকে আপনারা চেঞ্জ করেছেন, আমাদের জাগ্রত করেছেন, আমাদের এই চিন্তা চেতনাকে, আমাদের মনগুলোকে জাগিয়েছেন। যারা নিঃসন্দেহে আমাদের শুনছে তারা তাদের মানসিকতার কিছুটা পরিবর্তন হবে জাগরণ বলে অন্তত আমি আশা করছি। নবজাগরণ হবে, তাই তো? আচ্ছা, একেবারেই। আরেকটা জিনিস যদি জানতে চাই যে আপনারা এই যে উদ্যোক্তা সৃষ্টি করছেন, হ্যাঁ, আপনাদের কাছে যদি একটা সফল উদ্যোক্তার গল্প জানতে চাই, আমাদের সাথে কি একটা ছোট্ট করে গল্প শেয়ার করা হ্যাঁ, যায় একটা ছোট্ট- যেটা আমাদের দর্শকরা ইন্সপায়ার্ড হবে? একটা ছোট্ট গল্প শেয়ার করি, সেটা হচ্ছে আমরা প্রতি মাসেই ওয়ার্কশপ করে থাকি। হ্যাঁ, তো এখানে সাইফুল ইসলাম নামে আমাদের একজন উদ্যোক্তা রয়েছে, সে এখানে প্রথম আমাদের ওই সেমিনারটাতে আসে। তো সেখানে আমাদের যে গ্রুপের যে মূল সমন্বয়ক মুনির হাসান স্যার, উনি ওইখানে উনার একটা স্পিচ ছিল যে আসলে যারা স্টুডেন্ট অবস্থায় আছে বা ছাত্র অবস্থায় আছে তাদের আসলে কি কি করা উচিত বা তারা আসলে কি কি বিষয়ে কাজ করা উচিত। হ্যাঁ, তো সেখান থেকেই সে আসলে অনুপ্রাণিত হয়ে তার ঠিক 1 সপ্তাহ পরেই সে নিজের একটা উদ্যোগ শুরু করে এবং আজকে তার 2টা শোরুম আছে। সেটা কি সে কিসের কি এখনো showroom? স্টুডেন্ট? বা ই-কমার্স উদ্যোগ। হ্যাঁ, সে মাত্র বা কিছুদিন আগে সে গ্রাজুয়েশন পাস করে ওকে, গ্রাজুয়েট হয়েছে সে। ইন্টারেস্টিং। এবং তার এই 1 বছরে তার 2টা শোরুম হয়েছে। এবং কিসের সে, showroom? তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমার গেজেট। সে আমার গেজেট, ই-কমার্স উদ্যোগ নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমি তার Gadget ব্যাপারে পড়ছিলাম যেখানে মেনশন করা আছে সে বোধহয় বন্ধু বান্ধবদের কাছ থেকে 5 থেকে 7,000 টাকা সবাই সব 5,000। আমরা একটা জিনিস বলি যে আসলে যদি অনেকের টাকা সমস্যা থাকে আসলে বন্ধু বান্ধব থেকে লিস্ট করে সেটা নিয়ে নাও, পরে হয়তো যখন টাকাটা উঠে আসবে তাকে হয়তো সেটা সে ব্যাক দিতে পারবে। ওই টাকা ব্যাপারটা ক্ষেত্রে আমরা খুব সুন্দর 3টা এফ বলি, ফ্রেন্ডস, ফ্যামিলি, ফুলস। ফ্রেন্ডস, ফ্যামিলি, ফুলস। হ্যাঁ, ফুলস এর fools। কনসেপ্টটা কি? যেমন আপনার জন্য মানে আমরা কেউ একজন হয়তো ফুলস হতে পারি, ফ্রেন্ড বা ফ্যামিলির মধ্যে পড়তেছি না, কিন্তু আমি তাকে কনভিন্স করে ফেললাম Right. যে আমি ইনস্ট্যান্ট ফুল হওয়া যে ব্যাপারটা, আমার আইডিয়াতে কেউ হয়তো ইনস্ট্যান্ট কনভিন্স হলো যে ওকে আমি সাবিলাকে দিতে পারি কিছু টাকা, হয়তো ভালোই করবে। এই নামগুলো কার দেয়া? যেটা বলছিলাম যে আমাদের সাথে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালিস্ট কাজ করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে বিডি ভেঞ্চার লিমিটেড। বিডি ভেঞ্চার লিমিটেডের যিনি এখন ম্যানেজিং ডিরেক্টর আছেন শওকত হোসেন স্যার বিভিন্ন ব্যাংকে ছিলেন। স্যার
কথায় কথায় একদিন বলছিলেন যে তোমরা পুঁজি নিয়ে এত চিন্তা করো কেন, তোমরা 3টা F খুঁজে বের করো। কি 3টা F? ফ্রেন্ডস, ফ্যামিলি, ফুলস। সেখান থেকে আমরা খুবই সবাইকে ইন্সপায়ার করার জন্য বলি যে তোমরা F আসলে এখানে এসে যায় যে আসলে উদ্যোক্তা হতে গেলে পুঁজি আসলে খুব বড় সমস্যা না। মূল কথা হচ্ছে আমাদের গ্রুপের একটা স্লোগান আছে, আমরা বলি যে পথে নামলেই পথ চেনা যায়। তার মানে হচ্ছে রাস্তায় নামতে হবে, নামতে হলে আসলে যে সমস্যা আসুক না কেন সেটা আসলে ফেস ওভারকাম করা যাবে। এটা হচ্ছে প্রমি নাহিদ, সাবিলা ইনুন, আপনারা যে দুজন মানুষ আজ আমাদের আমাদের স্টুডিওতে এসেছেন, আমি সামি আমরা চিন্তা করছি, আমাদের দর্শকরা নিশ্চিত যে এখনই ভাবছেন কিভাবে নতুন কিছু করা যায়। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। চাকরি খুঁজবো না চাকরি দিব এই স্লোগানের সাথে আজ থেকে আমি জুবাইরও আছি। আমি জানি না সামির মতামত কি থাকবে, আমরাও নতুন করে চিন্তা করব। আমরাও নতুন করে চিন্তা করব উদ্যোক্তা কিভাবে হওয়া যায়, রেদার দেন চাকরি খুঁজে বেড়ানোর থেকে। এবং সেই সঙ্গে আসলে মানসিকতার পরিবর্তনটা খুব বেশি জরুরি। উদ্যোক্তা হলাম কিন্তু পাত্রী পেলাম না, সেটা আসলে খুব কষ্টকর। কালচারাল ব্যারিয়ারটা নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। আমি নিশ্চিত করছি তোমার জন্য পাত্রী পাওয়া যাবে। যাই হোক, আপনাদের আসলে অনেক নারী উদ্যোক্তাও তো আছে, পাওয়া যাবে। কম্বিনেশনটা সেভাবেই করবে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে সুযোগ এসে আমাদের এভাবে জাগানোর জন্য আমাদের ঘুম থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের দুজন অতিথি প্রমি নাহিদ এবং সাবিলা ইনুনের সাথে, যারা সংগঠক চাকরি খুঁজবো না চাকরি দেব, এই মানুষ দুজন সম্বন্ধে জানলাম, তাদের উদ্যোগ নিয়ে আমরা অনেক কিছু জানলাম। তো সময় হয়েছে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, আরো অনেক আড্ডা দেব। বিরতির পর আবারও ফিরে এলাম সকালে বাংলাদেশ নিয়ে। আপনাদের সঙ্গে আছি যথারীতি আমি সামি, এবং আমার সঙ্গে রয়েছে জুবাইর, আর আমাদের সঙ্গে রয়েছে খালি দুটি চায়ের কাপ। না, চায়ের কাপ সামি বেশ ভরা, আমার চায়ের কাপে এখনো চা আছে, কারণ আড্ডা দিতে দিতে আমি চা খাচ্ছিলাম। মানসিকতা পরিবর্তনের একটা খুব সুন্দর কথা বলেছে সামি, যেটা খুব ইন্টারেস্টিং, যে আমাদের দেশে এখনো আমরা যারা উদ্যোক্তা বা উদ্যোগ নিয়ে নিজের উদ্যোগে কিছু করার চেষ্টা করছি, পরিবার এখনো ফিরিয়ে দেয় এই বলে যে তুমি কি করো। আসলে আমার মনে হয় মানসিকতা পরিবর্তনের সময় এসেছে, কারণ চাকরি না খুঁজে বরঞ্চ কাউকে যদি চাকরি দেওয়ার মতো অবস্থানে পৌঁছানো যায়, তবে নিঃসন্দেহে তা সমাজ, জাতি এবং দেশের জন্য অনেক অনেক বেশি সহায়ক হবে। কারণ সবাই যদি চাকরি খুঁজে বেড়ায় তাহলে চাকরিটা দিবে কে? তবে জুবাইর, আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে উদ্যোক্তা যে একজন হবে, তো উদ্যোক্তা হওয়ার জন্য আসলে যে জিনিসগুলো প্রয়োজন, যে সাপোর্টগুলো প্রয়োজন, সেটা কিন্তু অনেক বড় বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোনো একজন উদ্যোক্তা, সাপোজ তাকে কোনো কিছু ডেলিভারি করতে হবে ঢাকা থেকে ঢাকার বাইরে, তো সেখানে দেখা যাচ্ছে যে কুরিয়ারের দাম অনেক বেশি, অনেক বেশি খরচ লাগছে। অনেক সময় দেখা যায় যে তার রেভিনিউ কম উঠছে। তো এইসব জায়গা নিয়ে আসলে অনেকে টেনশনে থাকে, মানে ফ্রেন্ডস ফ্যামিলিরাই টেনশনে থাকে অনেক বেশি, আর পাত্রীপক্ষ তো আসলে অনেক বেশি টেনশনে থাকে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে শুরু একজনের করতে হবে, শুরু করলে পথে নামলেই পায়ে কাদা লাগলেই আমরা হাঁটতে শিখবো। যাই হোক, এই মুহূর্তে ফেসবুকে চলে যেতে চাই। ফেসবুকে অনেকগুলো কমেন্ট আছে এবং কমেন্টের সাথে কমপ্লেনও আছে, অনেকদিন ধরে কমেন্ট পড়ছি না। প্রথমেই মীর আন নাজমুস সাকিব, তিনি লিখেছেন, ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আশা করি নিত্য নতুন আয়োজন নিয়ে আমাদের প্রিয় এই অনুষ্ঠানটি পুরোদমে শুরু হবে একদম আগের মতো। সাকিব বলছে সিলেট থেকে সাকিব বলছে, এবং উনি আমাদের আসলে নিয়মিত একজন দর্শক, নিয়মিত আমাদেরকে ফিডব্যাক দেন সবকিছু নিয়ে, এবং উনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন, রাইট জুবাইর? শাবিপ্রবির ছাত্র, এবং শাবিপ্রবি আসলে খুলে গিয়েছে, ক্লাস শুরু হয়ে গিয়েছে, যেটি বলছিলাম যে ফাঁকিবাজদের জন্য একটু আসলে দুঃসংবাদী, আমার মতো যারা আছে। সাকিব, আপনাকে জানাচ্ছি পুরো দমে শুরু হবে, একদমই আগের মতো শুরু হয়ে গেছে। আপনাদের আবারও যুক্ত হতে হবে এবং সাফল্যগাথা মানুষের আপনাদের আশেপাশে যা ছড়িয়ে আছে আমাদের জানিয়ে দিতে হবে আমাদের পেজে। আরও একজনের কমেন্ট পড়তে যাই, ফ্র্যাঙ্কলিন রিঙ্গো, তিনি লিখেছেন, অসাধারণ একটা প্রোগ্রাম, আপনি অসাধারণ, আমরা অসাধারণ, সবাই মিলে এক অসাধারণের মধ্যে আছি। এবং আসলে আপনারা অসাধারণ দেখে আসলে আমাদেরকে অসাধারণ লাগে। আসলে ওই যে ভালো যারা, তাদের কাছে সবাইকে ভালো লাগে, ব্যাপারটা আসলে সেরকম। তারপরে যে তোকে খারাপ বলছে আমি, সে খারাপ মানুষ? আমি তো সেটা বলিনি, আমি ভালোর ক্ষেত্রে বলেছি, আসলে খারাপের ক্ষেত্রে ভালো হয় যে তোকে খারাপ বলছে তারপরে সে খারাপ না, সেটা সে খারাপ না, যে ভালো বলছে সে আসলে ভালো। কারণ ভালো জিনিস দেখার জন্য আসলে চোখ লাগে, এবং সেই চোখটা আসলে এই দুটো চোখ না, সেই চোখটা হচ্ছে আসলে মনের ভেতরে থাকতে হয়। জুবাইরের মতো একটু আসলে সাহিত্যের কথা বলে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আরো একটা কমেন্ট পড়ে নিচ্ছি সাহিত্যের কথা থেকে বেরিয়ে। কমেন্টটি করেছেন সাইদুল ইসলাম সুজন, তিনি লিখেছেন, সকালের বাংলাদেশ প্রোগ্রামটা আমার খুব প্রিয়। সাইদুল, আমাদের প্রত্যেকটা দর্শক আমাদের কাছে অনেক বেশি প্রিয়, আমাদের প্রত্যেকটা আয়োজনের চেষ্টা আমাদের কাছে অনেক বেশি প্রিয়।
আর তার থেকে প্রিয় হচ্ছে এই সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত যে সময়টা, সেই সময়টা আপনাদের সাথে থাকি। একদম শেষ কমেন্ট আছে, তড়িঘড়ি করে পড়ে নিতে চাই। কমেন্টটা কে করেছেন? কমেন্টটা করেছেন সৌরভ রিজভি। তিনি লিখেছেন, ইটস এ অসম শো, আই ওয়াচ দিস শো এভরি মর্নিং, গুড লাক সকালের বাংলাদেশ, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং জানিয়েছে। গুড মর্নিং আমরাও জানিয়ে দিলাম, এবং তার নাম হচ্ছে সৌরভ। সৌরভ। এবং আপনি আসলে এভাবে সৌরভ ছড়াতে থাকুন আমাদের ফেসবুকের ফ্যান পেজে, এবং আপনি তাই। সৌরভ ছড়ালে আসলে আমরাও সৌরভ ছড়াতে পারবো। এবং ফেসবুকের ফ্যান পেজে লিখতে হলে যা করতে হবে, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ, www.facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনাদের মনের কথাগুলো জানিয়ে দিতে পারেন, মানুষের সাফল্য কথা জানিয়ে দিতে পারেন, আপনার জীবনে কি ঘটছে জানিয়ে দিতে পারেন, কি দেখতে চান কি দেখতে চান না তা জানিয়ে দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের ছবিগুলো দেখতে পারেন, আমাদের প্রোগ্রামের ভিডিওটা আপলোড হয়ে যাবে সেটাও দেখতে পারেন যারা দেখতে চান। এবং জুবাইরের সম্পর্কে আসলে অনেক ভালো ভালো কথাও লিখতে পারেন, সেটা আসলে জুবাইর বলতে চাচ্ছিল। এটা আসলে ওই মনের যে চোখের কথা বলছিলাম না, মনের চোখ দিয়ে আসলে আমি দেখতে পেয়েছি। আর সামির অনেক গোলাপি আলাপিরও সন্ধান পেতে পারে। যাই হোক দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আর সামি। আগামীকাল আবারও দেখাবে, নতুন কোনো সফল উদ্যোগের কথা আপনাদের জানাবো, নতুন কোনো সফল উদ্যোগের গল্প আপনাদের সাথে শেয়ার করে নেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।